ওখানে ধরে নিয়ে যায়, আমাকে আটকে যায় এবং সে বসে আমাকে অনেক মারধর করেছে, অনেক মারধর করেছিল এবং মেরেছিল আমাকে, ওই হাত বেঁধে সবাই মারছিল। ওষুধপাতি করুন যে ছিল। তো আমি তখন ওখান থেকে আমি আপনার কাছে চলে যাই, ওর সাথে আপনার সহ আমি থাকি। রাত 10টা 10:30টার দিকে আমার আপনাকে নিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমার আপনারা, হচ্ছে আসামি বাড়িতে নিয়ে গেছে। কিন্তু তারপর থেকে আমি আপনার আর খোঁজখবর পাইনি। আমাকে কারোর সাথে দেখাও করতে দিইনি, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার কারোর সাথে একদম আমার যোগাযোগ বন্ধ করছিল, মানে বিচ্ছিন্ন মতো, মানে কারোর সাথে কোনো করছিল না আমার। হয়তো কোনো লোকের মাধ্যমে, মানে খুব দূরান্তের মাধ্যমে আমার পর্যন্ত খাবার পৌঁছে যায় এবং সাথে ছিল আরও লোক ছিল, যেহেতু তাদের খাবার এসেছিল ওই খাবার দিয়েছিলাম। এরকমভাবে আমি দেখছিলাম। পরের দিন সারাদিনই কোনো খবরই পাই না। আমাকে জেলখানায় চালান দেয়। জেল গেটে যেয়ে আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি? আমি বললাম আমার আপনার আব্দুল জাফর মোহাম্মদ। জীবিত না মৃত? বললাম জীবিত। বলছি না মৃত। আমার নাম জীবিত। মানে কী বলবো আর, সেই সময় আমি তখনই আমি বুঝতাম যে না, জেল গেট থেকে বললো যে আপনাকে পাশে দেওয়া হয়েছে। তখনই আমি শুনলাম, শোনার পর থেকে আর কি। কতজন আসামি করা হয়েছে? জি, কতজন আসামি? এই আসামি আইনজীবী বলবো, আইনজীবী বলবো। করা হয়েছে। আরও অজ্ঞাত নাম আছে 30-40 জন। এই কেস করার পরে আর কোনো হুমকি আসছে কিনা? হ্যাঁ, অনেক সময় আমাকে ফোন করে বলে যে তুমি বাড়ি থাকো না। আমি তারপরে 2 মাস 2.5 মাস 2 থেকে 2.5 মাস জেল খাটি। জেল খাটার পরে জামিন হয়ে বাসায় যাই, তাও আমার তো ইয়ে আছে যে 4-5টা মামলা তো দিয়েছে। তারপরেও আমার সাথে অনেক সময় ফোন আসে যে এসে এই সেই অমুক তমুক ধন্যবাদ কিছু কেস করবেন, হ্যাঁ বলে। এবং আমি যে আমার আপনাদের মারা গেছে, আমার দেখা তো দূরের কথা, আমার তার পর্যন্ত এক কবরে এক মোটা মাটি দেওয়ার জন্য আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। আমার ছোটো ভাই ছিল, তাকেও হুমকি ধামকিতে সেও হয়তো সেখানে থাকতে পারেনি। এতদিন কেস করা হয়নি কেন? কেস করবো কীভাবে বলছে, আমার নামে কেস দিচ্ছিল, আমাকে অনেক ভয় ভীতি দেখাচ্ছিল। আমি কীভাবে কেস করবো? কেস তো নেয়নি আমার। আমরা কথা শুনবো আইনজীবীর সাথে। আপনারা এই ডিসিস্টের পরিবারের তার বড় সন্তানের কথা শুনলেন। আসলে এই বড় সন্তান আমার রিলেটিভ হয়, ওর মামা, তার নিজের মামা হলো আমার চাচাতো ভাই। এই বিষয়টা আমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ সে যখন চালান আসে সেই দিনকেই আমি তাকে জিজ্ঞাসাবাদ করি যে তোমার আব্বার কি অবস্থা? আব্বাকে তো মেরে ফেলেছে। পরের দিন শুনলাম যে তার আব্বাকে ক্রসফায়ার দিয়ে মারা হয়েছে, তাকে জেলখানায় থেকে বের করে নিয়ে যেয়ে তাকে মারা হয়েছে। আমার জানাশোনা যত মেম্বার দেখেছি, আমাদের জব্বার ভাইয়ের মতো মেম্বার আমার জীবনে খুব কমই দেখেছি। সে একজন সৎ এবং পরোপকারী মেম্বার ছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে তার বয়স যাকে ক্রসফায়ার দেওয়া হয় যেই সময়, তখন প্রায় 65 বছর বয়স। তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো রকম একটা সিআরজিআর কোনো মামলা ছিল না। সে সবসময় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে উপকার করার জন্য যেত। তো ওই সময় প্রশাসনের কিছু লোকজন এবং ওই গ্রাম, ওই ইউনিয়নের কিছু লোক, মেহেরপুর শহরে যারা আওয়ামী লীগ করতো, বড় আওয়ামী লীগের নেতা, তাদের ইন্ধনে এই নৃশংসভাবে এই জনপ্রিয় মানুষটাকে, ওই গ্রামে যেহেতু বারবার এসে মেম্বার হচ্ছিল, এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য তাকে নৃশংসভাবে জেল গেট থেকে নিয়ে যেয়ে তাকে খুন করা হয়। এটা ক্রসফায়ার বলা যায় না, এটা নৃশংস খুন। এবং আমরা চাই যে এই খুনের বিচার হোক এবং সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। এই বিচারে আসলে ভিকটিম কতটুকু সহযোগিতা পাবে সরকার বা আইনজীবীদের? আমি মনে করি আইনজীবী, যেহেতু সে আমার রিলেটিভ, আমরা আইনজীবী হিসাবে মেহেরপুর আইনজীবী ফোরাম তাকে সার্বক্ষণিক সহযোগিতা করবে এবং আমরা ব্যক্তিগতভাবে তাকে হেল্প করব। আজকেও যেমন হেল্প করেছি, ভবিষ্যতেও তাদেরকে হেল্প করব, যাতে বিচার কমপ্লিট হয় এবং এই পরিবার যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সেই বিষয়ে প্রশাসন হেল্প করবে বলে আমি মনে করি। আমরা জানি যে 1 নম্বর আসামি এখনো পর্যন্ত সরকারি চাকরি করছে, তাহলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? 1 নম্বর আসামি সরকারি চাকরি করছে, এটা আইনে যে পারমিট করে তার বিরুদ্ধে সেইভাবেই সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।